সুরমা, সুরমা, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল আমি? তোমার চেয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে। দাও আমাকে কোথাও পাঠিয়ে দাও। এক দণ্ড আমি থাকতে চাই না। আমি আর এখানে থাকতে চাই না। ছি! কি বলছো? বলছি তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক। নিমেষে যজ্ঞ দত্তের মাথার ভেতর আগুন জ্বলে উঠল। অকারণে মনে হলো তার ভিতরের অন্তরটা বাহির হয়ে তার সাথে যুদ্ধ করতে ডাকছে। সে টেবিলের ওপরে রাখা ভারী রুলার তুলে নিয়ে চিৎকার করে বলল, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী। এই তার প্রায়শ্চিত্ত করছি। বিপুল বলের সঙ্গে যজ্ঞ দত্ত নিজের মাথায় ভীষণ আঘাত করল। মাথা ফেটে ছড়ছড় করে রক্ত স্রোত বইল। সুরমা অস্ফুটে ডাকল, মাগো। প্রথমেই যদি তোমরা ধরে বসো এমন কখনো হয় না, তবে তো আমি নাচার। আর যদি বলো হতেও পারে, জগতে কত কি যে ঘটে সবই কি জানি, তাহলে এই কাহিনী শুনে ফেলো। আমার বিশ্বাস তাতে কোনো মারাত্মক ক্ষতি হবে না। আর গল্প বলতে এমন কিছু প্রতিজ্ঞা করে বসা হয় না যে সবটুকু খাঁটি সত্য বলতেই হবে। হলোই বা 2-1 ভুল, হলোই বা একটু আধটু মতভেদ, এমনি তাতে কি বা আসে যায়। তার নায়কের নাম হলো যজ্ঞ দত্ত মুখুজ্জে, কিন্তু সুরমা বলে আলু মশাই। নায়িকার নাম তো শুনলে, কিন্তু যজ্ঞ দত্ত তাকে বলে ছায়া দেবী। দিন কতক তাদের ভারী কলহ বেঁধে গেল। কে যে আলো কে যে ছায়া, কিছুতেই মীমাংসা হয় না। শেষে সুরমা বুঝিয়ে দিল, কেন এটা তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসে না যে তুমি না থাকলে আমি কোথাও নেই, কিন্তু আমি না থাকলে তুমি চিরকাল চিরজীবী। তাই তুমি আলো, আমি ছায়া। যজ্ঞ দত্ত হাসল। একতরফা ডিগ্রি পেতে চাও তো করো, কিন্তু বিচারটা কোনো কাজের হলো না। খুব হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে আলো মশাই। আর ঝগড়া করতে হবে না। তুমি আলো মশাই আর আমি শ্রীমতী ছায়া দেবী। বলতে বলতে ছায়া দেবী নানা রূপে আলো মশাইকে ব্যস্ত করে তুলল। গল্পের এতটুকু তো হলো, কিন্তু এইবার তোমাদের সঙ্গে এই দ্বন্দ্বযুদ্ধ না বেঁধে গেলে বাঁচি। তুমি বলবে এরা স্ত্রী পুরুষ, আমি বলবো স্ত্রী পুরুষ বটে, কিন্তু স্বামী স্ত্রী নয়। নিশ্চয়ই তুমি চোখ রাঙাবে, তবে কি অবৈধ প্রণয়? আমি বলবো খুব শুদ্ধ ভালোবাসা। কিছুতেই তোমরা তা বিশ্বাস করবে না। মুখ ফাড় করে জিজ্ঞাসা করবে কত বয়স? আমি বলবো আলোর বয়স 23 আর ছায়ার বয়স 18। এরপরেও যদি শুনতে চাও তাহলে আরম্ভ করছি। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ছায়া গল্প অবলম্বনে প্রতুল। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প প্রতুল। ইউটিউবের পর দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার স্পটিফাইতেও। স্ক্রিন অফ রেখে গল্প শোনার জন্য এখনই ফলো করুন আমাদের স্পটিফাইতে, যেখানে থাকবে দুর্দান্ত কিছু গল্প। তাহলে চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে।
লিংক নিচে ডেসক্রিপশনে। যজ্ঞ দত্তের ছোট করে দাড়ি ছাটা, চোখে চশমা, মাথায় ল্যাভেন্ডারের গন্ধ, পরনে কুচকানো ঢাকাই কাপড়, শার্টে এসেন্স মাখানো, পায়ে মখমলের কাজ করা স্লিপার। ছায়া নিজের হাতে ফুল তুলে দিয়েছে। লাইব্রেরিতে এক ঘর বই, বাড়িতে বিস্তর দাস্তাসি। টেবিলের ধারে বসে যজ্ঞ দত্ত চিঠি লিখছিল। সামনে মস্ত একখানা আয়না। পর্দা সরিয়ে ছায়াদেবী সাবধানে প্রবেশ করল। ইচ্ছা চুপি চুপি চোখ টিপে ধরে। পিঠের কাছে এসে হাত বাড়াতে গিয়ে সামনের আয়নায় নজর পড়ল। দেখল যজ্ঞ দত্ত তার মুখের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। সুরমাও হেসে ফেলল, বলল, ধুর, কেন দেখে ফেললে? সেটা কি আমার দোষ? তবে কার? অর্ধেকটা তোমার আর অর্ধেকটা ওই আরশিখানার। এখন আমি ওটা ঢেকে দেব। তা দিও, কিন্তু বাকিটার কি হবে? সুরমা বার 2-3 নড়ে চড়ে বলল, আলু মশাই, কেন ছায়া দেবী? তুমি রোগা হয়ে যাচ্ছ কেন? কই, তা তো আমার বিশ্বাস হয় না। তুমি খাও না কেন? সুরো, তুমি কি কোন্দল করতে এসেছো? কিন্তু আমি তো তাতে রাজি নই। তুমি বিয়ে করবে না কেন? সেই জবাব তো রোজই একবার করে দিয়ে আসছি। না, করতেই হবে। তা সুরো, তুমি একটা বিয়ে করো না কেন? সুরমা যজ্ঞ দত্তের হাত থেকে চিঠিখানা কেড়ে নিয়ে বলল, ছি, বিধবার কি বিয়ে হয়? কেউ কি জানে? কেউ বলে হয়, কেউ বলে হয় না। তবে আমাকে নিমিত্তের ভাগী করবার চেষ্টা কেন? তবে কি চিরকাল শুধু আমারই সেবা করে কাটাবে? সুরো, কি তোমার মনের স্বাদ? আমাকে খুলে বলবে না? আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। আমাকে ছেড়ে থাকতে পারবে? সুরমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। ডাইনে ও বাঁয়ে বার 2 মাথা নাড়তে গিয়ে চোখের জল উৎসের মতো ছুটে বেরিয়ে পড়ল। যোগ্য দাদা, সেই গল্পটা আবার বলো না। কোনটা সুরো? সেই যে আমাকে যাবে বৃন্দাবনে কিনেছিলে। কত টাকায় কিনেছিলে গো? 50 টাকায়। আমার তখন 18 বছর বয়স। বিয়ে এক্সামিন দিয়ে পশ্চিমে বেড়াতে যাই। আমার মা তখন বেঁচে, তিনিও সঙ্গেই ছিলেন। একদিন দুপুরবেলা মালতী কুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে আসে, আর তারই মধ্যে প্রথম তোমাকে দেখতে পাই। যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়ে জগৎটাকে যেমন সুস্থির দেখতে হয়, তা শুধু নিজের 2টি চোখে দেখে সে মাধুর্য সবটুকু উপভোগ করতে পারা যায় না। স্বাদ হয় মনের মতন আরও 2টি চোখ এমনি করে একসাথে এমনি শোভা সম্ভব করতে পারে, যদি তাকে বুঝিয়ে বলতে পারি। ও কি সুরমা, তুমি তুমি কাঁদছো? না, তুমি বলো। তুমি তখন 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে মন্দিরা, গান গাইছিলে। যাও, আমি বুঝি গান গাইতে পারি? তখন তো পারতে, তারপরে অনেক পরিশ্রমে তোমাকে পাই। তুমি ব্রাহ্মণের মেয়ে, বাল্য বিধবা। মা তোমার তীর্থে এসে আর ফিরে যেতে পারেননি, স্বর্গে গিয়েছেন। আমার মার কাছেই তোমাকে এনে দিই।
তিনি বুকে তুলে নেন। তারপর মৃত্যুকালে আবার আমাকেই ফিরিয়ে দিয়ে গেলেন। যোগ্য দাদা, আমার বাড়ি কোথায়? শুনেছি কৃষ্ণনগরের কাছে। আমার আর কেউ নেই? আমি আছি, তাই যে তোমার সব সুরমা। সুরমার চোখ আবার জলে ভিজে এলো। সে বলল, তুমি আমাকে আবার বেচতে তো পারো। না, তা পারি না। নিজেকে না বেঁচে ফেললে ওটি কিছুতেই হতে পারে না। সুরমা কথা বলল না, তেমনি ভাবে সজল নয়নে তার দিকে তাকিয়ে রইল। বহুক্ষণ পরে ধীরে ধীরে বলল, তুমি দাদা, আমি ছোট বোন। আমাদের দুজনের মাঝখানে একটা বউ আনো না দাদা। উফ, কেন বলো দেখি? সমস্ত দিন ধরে সাজিয়ে গুজিয়ে তাকে আমি তোমার কাছে বসিয়ে রাখবো। তা কি প্রাণ ধরে পারবে? আমি কি তেমন অধম যে হিংসে করব? হিংসা নাই করলে, কিন্তু নিজের স্থানটি বিলিয়ে দেবে। বিলিয়ে কেন দিতে যাব? আমি তো রাজা, রাজাই থাকবো। শুধু একটা মন্ত্রী বহাল করব। দুজনে মিলে তোমার রাজ্যটা চালাতে আমোদ হবে, বুঝলে? দেখো ছায়া, বিবাহে আমার কোনো প্রবৃত্তি নেই, কিন্তু তোমার যদি কোনো একজন বড় সখীর প্রয়োজন হয়ে থাকে তো আমি বিবাহ করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করো, খুব আমোদ হবে। দুজনে মিলে খুব মনের সুখে দিনটা কাটাবো। সুরমা মনে মনে বলল, তিনকুলে আমার কেউ নেই, মান অপমান তাও নেই, কিন্তু তুমি কেন আমাকে নিয়ে বিশ্বের কলঙ্ক কুড়াবে? তুমি তো দেবতা আমার। তুমি বিবাহ করো, তোমার মুখ চেয়ে আমি সব শুইব। কলকাতায় প্রতিবেশীর খবর অনেকে রাখে না, অনেকে আবার খুব রাখে। যারা রাখে তারা বলে, যোগ্য দত্ত এমএ পাশ করলে কি হবে? তো বকাটে ছেলে। ইশারায় তারা সুরমার কথাটা উল্লেখ করে। সুরমা ও যজ্ঞ দত্ত মাঝে মাঝে তা শুনতে পায়। শুনে দুজনেই হাসতে থাকে। কিন্তু তুমি ভালো হও আর মন্দ হও, বড় মানুষ হলে তোমার বাড়িতে লোক আসবেই, বিশেষত মেয়ে মানুষ। কেউ বা বলে, ও সুরমা, তোমার তাদের বিয়ে দাও না গো। দাও না গো দিদি, একটা ভালো মেয়ে খুঁজে পেতে। যে সুরমার সখী সে হেসে ফেলে। তাই তো, ভালো মেয়ে মেলা শক্ত। তোমার রূপে যা চোখ ভরে আছে তার কি আর। দূর পোড়ামুখী। বলতে বলতে কিন্তু সুরমার সমস্ত মুখমণ্ডল স্নেহ ও গর্বে রঙিন হয়ে ওঠে। সেদিন দুপুরবেলা ঝুপঝাপ করে বৃষ্টি পড়ছিল। সুরমা ঘরে প্রবেশ করে বলে উঠল, একটি মেয়ে পছন্দ করে এলাম। একটা দুর্ভাবনা গেল। তা কোথায় বলো দেখি? ও পাড়ার মিত্তিরদের বাড়ি। বামুন হয়ে কায়েতের ঘরে? বাবা! কেন, কাইতের ঘরে কি মামুন থাকতে নেই? তার মা ও বাড়িতে রেঁধে খেত। মেয়েটি শুনেছি ভালো, দেখে এসে যদি মনে ধরে তো ঘরে আনো। আমি কি এমনি হতভাগা যে রাজ্যের ভিকিরি ছাড়া ওর কোনো অন্ন জুটবে না? ও মা, ভিখিরি কুড়িয়ে আনে কি তোমার নতুন কাজ? আবার না, যাও দেখে এসো, মনে ধরো তো না বলো না, কেমন? মনে কিছুতেই ধরবে না। ধরবে গো ধরবে, একবার দেখিয়ে এসো না। ছায়া দেবী তখন আলুমশাইকে এমন সাজিয়ে দিল, এত গন্ধ লাগিয়ে মেজে ঘষে চুল আঁচড়ে দিয়ে এমনিভাবে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল যে যজ্ঞদত্তের লজ্জা করতে লাগলো। ছি, এ যে বড় বাড়াবাড়ি হয়ে গেল। মানে তা হোক, একবার দেখে এসো। গাড়ি করে যজ্ঞদত্ত মেয়ে দেখতে গেল। পথে একজন বন্ধুকেও সে তুলে নিল। চলো মিত্তির বাড়িতে জলযোগ করে আসি। তার মানে? আরে সে বাড়িতে একটা ভিকিরি মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে।
বলো কি, এমন প্রবৃত্তি কে দিল? তোমরা যার হিংসায় মরে যাও তিনি, সেই ছায়াদেবী। যজ্ঞদত্ত বন্ধুকে নিয়ে মেয়ে দেখতে ঘরে ঢুকলেন। মেয়ে কার্পেটের আসনের উপর বসে, পরনে দেশি কাপড়, কিন্তু অনেক ধূপ পড়া সুতোগুলো মাঝে মাঝে জালের মতো হয়ে গিয়েছে। হাতে বেলোয়ারি চুড়ি এবং এক জোড়া পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা। মাঝে মাঝে এক এক জায়গায় ভেতরের গালাটা দেখা যাচ্ছে। মাথায় এত তেল যে কপালটা পর্যন্ত চকচক করছে। ব্রহ্মতালুর ওপর শক্ত খোঁপাটা কাঠের মতো উঁচু হয়ে আছে। তুই বন্ধুতে মুখ টিপে এবার হেসে ফেললেন। হাসি চেপে মেয়েটির দিকে তাকিয়ে যজ্ঞদত্ত বলল, তা কি নাম তোমার? বড় বড় কালো চোখ দুটো শান্তভাবে তার মুখের দিকে রেখে বলল, প্রতুল। বন্ধুর গা টিপে মৃদু হেসে যজ্ঞদত্ত বলল, ওহে, কথা ধর না এত। তাকে ঈষৎ ঠেলে দিয়ে বন্ধু বলল, চাটামি করো না, আরে তাড়াতাড়ি পছন্দ করে না, চলো। বেশ, তা কি পড়ো? কিছু না। বাহ, আরো ভালো। কাজকর্ম করতে জানো? প্রতুল মাথা নাড়ল। কাছে একজন ঝি দাঁড়িয়েছিল, সে ব্যাখ্যা করে দিল, ভারী কর্মী মেয়ে বাবু, রাঁধা মারা সংসারে কাজকর্মে মায়ের হাত পেয়েছে, আর মুখে কথা খানাটি নেই, ভারী শান্ত। তা বুঝেছি। তোমার বাপ বেঁচে নেই, তাই তো? না। মাও মারা গেছেন? চক্ষুদত্ত দেখল এই হাবা মেয়েটার চোখে জল এসে পড়েছে। তোমার কি কেউ নেই? আমার বাড়ি যাবে? সে ঘাড় নাড়ল। এই সময় জানলার দিকে নজর পড়ায় সে দেখল খড়খড়ির ফাঁক দিয়ে দুটো কালো চোখ যেন অগ্নিবর্ষণ করছে। ভয় পেয়ে সে বলল, না। বাইরে এসে মিত্তির মশাইয়ের সাক্ষাৎ লাভ হলো। তা কেমন দেখলে? হ্যাঁ, বেশ। বিবাহের তবে দিন স্থির হোক নাকি? হোক। বারো ১৩ বছরের বালকের হাত থেকে কোনো নির্দয় রসহীন অভিভাবক তার অর্ধেক পড়া কৌতুকপূর্ণ নভেলটা টেনে লুকিয়ে রাখলে তার যেমন অবস্থা হয়, ভেতরের প্রাণটা ব্যাকুলভাবে সেই শুষ্ক মুখ শঙ্কিত বালককে এ ঘর ও ঘর ছুটিয়ে নিয়ে বেড়ায়। ভয়ে ভয়ে তীব্র চোখ দুটি শুধু যেমন সেই প্রিয় পদার্থটিকে আবিষ্কার করবার জন্য ব্যস্ত এবং বিরক্ত হয়ে থাকে, আর সর্বদাই যেন কারোর উপর রাগ করতে ইচ্ছে করে, ঠিক তেমনি ভাবে সুরমা যজ্ঞদত্তের জন্য ছটফট করতে লাগলো। কি যেন একটা খুঁজে বার করবে। চেয়ার, বেঞ্চ, সোফা, বিছানা, খড়, বারান্দা সবগুলোর ওপরেই সে বিরক্ত হয়ে উঠল। রাস্তার দিকের একটা জানালাও তার পছন্দ হলো না। একবার এটাতে একবার ওটাতে গিয়ে বসতে লাগলো। যজ্ঞদত্ত ঘরে ঢুকলেন। কি হলো আলোমশাই? কিন্তু আলুমশাইয়ের মুখ বড় গম্ভীর। পছন্দ হলো? হলো। কবে বিয়ে? বোধহয় এই মাসেই। নিরানন্দ উৎসাহে সুরমা কাছে এলো, কিন্তু কোনো রূপ উপদ্রব করল না। ও, আমার মাথা খাও, সত্যি বলো। কি বিপদ, সত্যিই তো বলছি। আমার মনা মুখ দেখো, বলো পছন্দ হয়েছে? হ্যাঁ। হঠাৎ যেন সুরমা আর কোনো কথা খুঁজে পেল না। বালক বালিকারা ধমক খেয়ে
কাঁদার আগে যেমন এদিক ওদিকে ঘাড় নেড়ে একটা অর্থহীন কথা বলে ফেলে, সুরমা তেমনি ছেলে মানুষটির মতো মাথা হেলিয়ে গাঢ় স্বরে বলল, ও তো- তো- তবে আমি বলেছিলাম তো পছন্দ হবে। যজ্ঞ দত্ত নিজের ভাবনায় ব্যস্ত ছিল, তাই বুঝতে পারল না যে এই কথার একেবারে কোনো অর্থই নেই। কেননা প্রথমত পছন্দই হবে এমন কথাটা সুরমা কোনো কালে উচ্চারণ করেনি। দ্বিতীয়ত সে নিজেও মেয়ে দেখেনি, বরং এমনটি সে মোটেই আশা করে না যে এত অল্পে পছন্দ হবে এবং এত শিগগির এই সম্বন্ধ পাকা হবে। তাই সে সমস্ত দিনটা নিজের ঘরে বসে এই কথা তোলাপাড়া করতে লাগলো। দুদিন পরে কিন্তু যজ্ঞ দত্ত অনেক কথা বুঝতে পারল। বলল, সুরো, এ বিয়ে দিও না দিদি। বাহ, তা কি হয়? সব যে স্থির হয়ে গেছে? স্থির কিছুই নয়। না, তা হতে পারে না। দুঃখীর মেয়েকে সুখী করবে এটাও তো ভেবে দেখো। বিশেষ কথা দিয়ে ফেরাবে? যজ্ঞ দত্তের প্রতুল কুমারীর মুখ মনে পড়ল। সহিষ্ণুতা ও শান্তভাবের নিগূঢ় ছায়া যেন সেদিন তার কালো চোখ দুটিতে সে দেখতে পেয়েছিল। তাই সে চুপ করে রইল। তবু যজ্ঞ দত্ত অনেক কথা ভাবতে লাগল। সুরমার কথাই বেশি ভাবল। বর্ষার দিনে বাদল পোকাগুলো হঠাৎ যেমন ঘর ভরিয়ে দেয়, তেমন তার মনটা যেন অস্বস্তিতে ভরে উঠল। কিন্তু তাদের নিভৃত বাসগৌহরটা যেমন কিছুতেই খুঁজে বার করা যায় না, তেমনি সুরমার মুখের কথাগুলো কোন গুপ্ত আকাঙ্ক্ষার ভেতর দলে দলে বার হতে লাগলো, সেইটাই খুঁজে পেল না। চোখে তার এমনই ঝাপসা জাল লেগে রইল যে কোনো ক্রমেই সুরমার মুখখানি সুস্পষ্ট দেখতে পেল না। বিবাহ করে যজ্ঞ দত্ত বধূ ঘরে আনল। বিকারগ্রস্ত রোগী ঘরে লোক না থাকলে যেমন সমস্ত শক্তি এক করে জলের ঘরাটার দিকে ছুটে গিয়ে আঁকড়ে ধরে, সুরমা তেমনি করে নতুন বধূকে আলিঙ্গন করল। নিজের যতগুলো গয়না ছিল সব পুড়িয়ে দিল। যতগুলো কাপড় ছিল সমস্ত তার বাক্সে ভরে দিল। শুষ্ক মুখে সমস্ত দিন ধরে বধূ সাজাবার ধুম দেখে যজ্ঞ দত্ত মুখ চুন করে রইল। গাঢ় স্বপ্নটা সহ্য হয়, কেননা অসহ্য হলেই ঘুম ভেঙে যায়। কিন্তু জেগে স্বপ্ন দেখাটায় যেন দম আটকে থাকে। কিছুতেই সেটা শেষও হয় না, আর ঘুমও ভাঙে না। মনে হয় একটা স্বপ্ন, মনে হয় এটা সত্য। আলো ও ছায়ার দুজনারই এই ভাবটা আসতে লাগলো। দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও থাকবে নতুন নতুন রোমাঞ্চকর কিছু গল্প। তাই আজই স্পটিফাইতে আমাদের ফলো করুন আর ইউটিউবেও আমাদের সাবস্ক্রাইব করুন। একদিন ঘরে ডেকে যজ্ঞ দত্ত বলল, ছায়া দেবী, কি যোগ্য দাদা? আলো মশাই বললে না? সুরমা মুখ নিচু করে বলল, আলো মশাই। দুহাত বাড়িয়ে যজ্ঞ দত্ত ডাকল, অনেকদিন কাছে আসনি, এসো। সুরমা একবার মুখের দিকে তাকিয়ে দেখল, পরক্ষণেই বলে উঠল, বাহ, আমি তো খুব বউকে একা ফেলে এসেছি।
বলতে বলতে সে ছুটে পালিয়ে গেল। রাগের মাথায় যদি হঠাৎ কোনো অপরিচিত ভদ্রলোকের গালে চড় মারা যায়, আর সে যদি শান্তভাবে ক্ষমা করে চলে যায়, তাহলে মনটা যেমন খারাপ হয়ে থাকে, তেমনি ক্ষমাপ্রাপ্ত অপরাধীর মতো তারও মনটা ক্রমাগত দমে পড়তে লাগলো। কেবলই মনে হয় সে অপরাধ করেছে, আর সুরমা প্রাণপণে তাকে ক্ষমা করছে। সুরমা সর্বাভরণা নববধূকে জোর করে তার পাশে বসিয়ে দেয়। সন্ধ্যা হলেই বাইরে থেকে কট করে তালা বন্ধ করে দেয়। গালে হাত দিয়ে চক্ষুদত্ত ভাবতে থাকে। বউও কত বুঝতে পারে সে শেয়ানা মেয়ে নয়, তবুও তো সে নারী। সাধারণ স্ত্রী বুদ্ধিটুকু থেকে ভগবান কাউকে বঞ্চিত করেন না। সেও সারা রাত্রি জেগে থাকে। আজ 8 দিনেও বিবাহ হয়নি। এরই মধ্যে যজ্ঞদত্ত একদিন সকালে সুরমাকে ডেকে বলল, এ সুরো, বর্ধমানে পিসিমাকে বউ দেখিয়ে আনি। দামোদর পাড়ে পিসিমার বাড়ি। সেখানে পৌঁছিয়ে চক্ষুদত্ত বলল, পিসিমা, বউ এনেছি, দেখো। ও মা, বিয়ে করেছিস বুঝি? বেঁচে থাক বাবা। মা, দেবী চাঁদ পানা বউ গো। এইবার মানুষের মতো ঘর সংসার করো। কি মিষ্টি দেখতে গো। সেই জন্যই তো সুরো জোর করে বিয়ে দিলে। ও, সুরো বুঝি বিয়ে দিয়েছে? সেই তো দিলে। কিন্তু কপাল মন্দ, বউ নিয়ে খড় করা চলে না। ও মা, কেন রে? জানো তো পিসিমা, আমার নরগণ আর বউয়ের হলো রাক্ষসগণ। একসঙ্গে থাকলে গণৎকার বলে বাঁচি না বাঁচি। ষাট ষাট, সে কি কথা? এখন তো তাড়াতাড়িতে সব দেখা হয়নি, তা এখন তোমার কাছে থাকবে। মাসে 50 টাকা পাঠাবো, তাতেই চলবে। কি চলবে তো? হ্যাঁ, তা তো চলে যাবে বাবা। পাড়া গায়ে বিশেষ কষ্টটি হবে না। চাঁদের মতো মেয়ে ডাগর হয়েছে। তা হ্যাঁ রে যোগ্য, একটা শান্তি সত্যায়ন করলে হয় না? আর সে হতে পারে। আমি বরং ওই ভট্টাচার্যের মত নিয়ে কি ভালো হয় তোমাকে জানাবো। ও, তা জানাস বাছা? হ্যাঁ, জানাস কিন্তু। চাঁদ পানা মেয়েটা। সন্ধ্যার সময় বউকে কাছে ডেকে যজ্ঞদত্ত বলল, তবে তুমি এখানেই থাকো। কি? ঘাড় নেড়ে প্রতুল বলল, আচ্ছা। যা তোমার দরকার হবে আমাকে জানিও, কেমন? আচ্ছা। তা তুমি চিঠি লিখতে জানো? না। তবে কি করে জানাবে? নববধূ গৃহপালিতা হরিণীর মতো চোখ দুটি স্বামীর মুখের ওপরে রেখে চুপ করে রইল। যজ্ঞদত্তও মুখ ফিরিয়ে চলে গেল। পিসিমার বাড়িতে বউ ভোরে উঠে কাজ করতে লাগলো। বসে থাকতে সে শেখেনি। নতুন লোক হলেও সে পরিচিতের মতো ঘরকন্যার কাজ করতে শুরু করলো। 2-4 দিনেই পিসিমা বুঝলেন এই মেয়ে সবাই গর্ভে ধরে না। বউয়ের অনেক গয়না, পাড়া শুদ্ধ ছিটিয়ে লোকে তা দেখতে আসে। ও মা, কে দিয়েছে গা? তোমার বাপ বুঝি? না, বাপ মা আমার নাই, ঠাকুরছি দিয়েছেন। 2-1 সমবয়সীর সাথে ভাব হলে তারা খুঁটিয়ে খুঁটিয়ে কথা বার করবার চেষ্টা করতে লাগলো। তা তোমার ঠাকুর বুঝি খুব বড় লোক? হ্যাঁ। তা সব গয়না তারই? সবই। তিনি বড় সতী লক্ষ্মী, সবাই তাকে খুব ভালোবাসে।
উপরের জানলা থেকে সুরমা দেখল যজ্ঞদত্ত বাড়ি ফিরে এলো, কিন্তু সঙ্গে বউ নেই। ঘরে প্রবেশ করে বলল, যোগ্য দাদা, বউকে কোথায় রেখে এলে? পিসির বাড়ি। সঙ্গে আনলে না কেন? থাক, কিছুদিন পরে আনলেই হবে। কথাটা সুরমার বুকে বিঁধল। দুজনেই চুপ করে রইল। প্রিয়জনের সাথে তর্ক করতে গিয়ে হঠাৎ বচসা হয়ে গেলে যেমন দুজনেই কিছুক্ষণ ক্ষুণ্ণ মনে চুপ করে বসে থাকে, এ দুজনও কিছুদিন এমনি চুপচাপ দিন কাটাতে লাগলো। নে, খেয়ে নাও, অনেক তো বেলা হলো। হ্যাঁ, এই যাই। এমনি করেও কিছুদিন কাটলো। একসঙ্গে ঘর করতে গিয়ে চিরদিন এইভাবে চলে না, তাই আবার মিল হতে লাগলো। যজ্ঞদত্ত আবার আদর করে ডাকতে লাগলেন, ও ছায়া দেবী। ছায়া কিন্তু আর আলু মশাই বলে না, যোগ্য দাদা বলে। কখনো বা শুধু দাদা বলেই ডাকে। সুরমা একদিন বলল, দাদা, প্রায় 3 মাস হতে চলল, এইবার বউকে আনো। আরে হ্যাঁ, তা হবে এখন। মনের ভাব বুঝে সুরমা চুপ করে থাকে। পিসির চিঠি মাঝে মাঝে আসে। পিসি লেখেন, বউয়ের ম্যালেরিয়া জ্বর হয়েছে, চিকিৎসা হওয়া প্রয়োজন। মনের ভাব বুঝে যজ্ঞদত্ত কতগুলো টাকা বেশি করে পাঠিয়ে দেয়। আরো মাসখানেক কোনো কথা ওঠে না। এমন সময় একদিন হঠাৎ চিঠি এলো, পিসি মারা গিয়েছে। যজ্ঞদত্ত বর্ধমানে চলে গেল। যাবার সময় সুরমা মাথার দিব্যি দিয়ে বলে দিল, আমার মাথা দিব্যি রইল যোগ্য দাদা, এবারে কিন্তু বউকে নিয়ে এসো। বর্ধমানে পিসির শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে একদিন দুপুরবেলা যজ্ঞদত্ত বারান্দায় দাঁড়িয়ে বাড়ি যাওয়ার কথা ভাবছিল। উঠানে একটা ধানের মড়াইয়ের পাশে নতুন বউ দাঁড়িয়ে। তার চোখে পড়ল। চোখাচোখি হওয়া মাত্রই সে হাতের ইশারা দিয়ে ডাকল। যজ্ঞদত্ত স্ত্রীর কাছে পৌঁছালো। কি? আপনাকে কিছু বলতে চাই। বেশ তো, বলো। একদিন আপনি বলেছিলেন যদি আমার কোনো দরকার হয়। বেশ তো, কি দরকার বলো। বাড়িতে সবাই বলা বলি করছিলেন যে আমি বড় অলক্ষণা, তাই এখানে আর থাকতে ইচ্ছে করছে না। তা কোথায় থাকতে চাও? কলকাতায় যদি কোনো ভদ্র পরিবারের স্থান পাই, আমি তো সব কাজই করতে পারি। তোমার নিজের বাড়িতে যাবে? আমার নিজের বাড়ি? সে আমার কথা, তাঁরা কি আর থাকতে দেবেন? হাত দিয়ে স্ত্রীর মুখ তুলে ধরে যজ্ঞদত্ত বলল, আমার বাড়িতে যাবে? সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়েছে। ঠাকুরজি আমায় মনে করেন? করেন বই কি। তবে নিয়ে চলুন। জগতে এক রকমের লোক আছে, তারা পরের সম্বন্ধে মতামত প্রকাশ করবার বুদ্ধি কিছুতেই খুঁজে পায় না, কিন্তু এমন একটা সহজ বুদ্ধি রাখে যে তার উপর নির্ভর করে নিজের সম্বন্ধে অপরের পরামর্শ মোটেই প্রয়োজন বোধ করে না। নতুন বউটি এই শ্রেণীর। সে নিজের কথা নিজেই ভাবে, পরকে জিজ্ঞাসা করে না। আসলে আপনাদের অকল্যাণ করবার বড় ভয় আমার, কিন্তু থাকি বা কোথায়? না হয় আমি নিচেই থাকবো। সব কাজকর্ম করতে গেলে নিচে থাকাটাই সুবিধের। ওপরে কি তোমার থাকবার ঘর নেই? আছে, কিন্তু নিচের ঘরেই বেশ থাকবো। যজ্ঞদত্ত আর কোনো কথা বলল না। ভাবতে লাগলো,
খুব পোকার মতো তো এ কথাগুলো নয়, এবং কয়েকবার মনে করল বলে ফেলে সে অলক্ষণা নয়, রাক্ষসীগণ প্রভৃতি মিথ্যা কথা। কিন্তু মিথ্যা কথার কারণটি কি তা কি করে বলা যায়? বিশেষত বাড়ি গিয়ে সে তার অতীত এবং ভবিষ্যৎ ব্যবহারে যে বেশ মিল করে তুলতে পারবে সে ভরসাও মনে করতে পারল না। সুরমা দেখল বউ এসেছে। উগ্র নেশার প্রথম ঝোঁকটা কাটিয়ে দিয়ে সে স্থির হয়েছে। তাই বউ দেখতে বাড়াবাড়ি করল না, শান্ত ধীরভাবে প্রিয় সম্ভাষণ করল। মৌখিক নয়, অন্তর্গত মঙ্গলেচ্ছা তার শুষ্ক মুখের উপর জ্যোতি ফিরিয়ে আনলো। বহু কই, ভালো তো ছিলে না। মাথা নেড়ে জবাব দিল, মাঝে মাঝে জ্বর হতো। নতুন বউয়ের কপালের ঘাম মুছিয়ে দিয়ে সুরমা বলল, এখানে চিকিৎসা হলেই সব ভালো হয়ে যাবে। দুপুরবেলা সুরমা সংবাদ পেল যে বউয়ের জন্য নিচের ঘর পরিষ্কার হচ্ছে। অপমানে তার চোখে জল এলো। সংবরণ করে চক্ষুদত্তের কাছে গিয়ে বলল, দাদা, বউ কি নিচে শোবে? তুমি কিছু বলবে না? আর কি বলবো, যার যা খুশি তাই করুক। সুরমা লজ্জা ও ধিক্কারে আপনাকে শাসন করতে পারল না, সম্মুখেই কেঁদে পালিয়ে গেল। ওপরের গোলযোগটা কিন্তু নিচে পৌঁছালো না। নতুন বউ নতুন করে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ক্রমে ক্রমে ধীরে ধীরে সে সুরমার সব কাজগুলো নিজের হাতে তুলে নিল। শুধু ওপরে যায় না, স্বামীর সঙ্গে দেখা করে না। ক্রমে সুরমাও ওপর ছেড়ে দিল। বউ প্রফুল্ল গম্ভীর মুখে কাজ করত, সুরমা পাশে বসে থাকত। একজন দেখাতো কর্ম করে কত সুখ, আর অপরজন বুঝত কর্মস্রোতে অনেক দুঃখ ভাসিয়ে দিতে পারা যায়। দুজনের কেউই বেশি কথা কয় না। তাদের সহানুভূতি ক্রমে গাঢ়তর হয়ে আসতে লাগলো। মাঝে মাঝে নতুন বধূর প্রায় জ্বর হয়। 2-4 দিন উপবাস থেকে আপনি সেরে ওঠে। ঔষধে প্রবৃত্তি নেই, ঔষধ খায় না। সে সময়ের কাজকর্মগুলো দাস দাসীতেই করে। সুরমা পেরে ওঠে না, ইচ্ছা থাকলেও সামর্থ্যে কুলায় না। সোনার প্রতিমা সুরমা দেবীর এখন সেই রং নেই, সে ক্লান্তি নেই। অত লাবণ্য 2 মাসের মধ্যে কোথায় যেন উড়ে গিয়েছে। বউ মাঝে মাঝে বলে, ঠাকুরজি, তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? আচ্ছা বউ, শরীরটা ভালো করবার জন্য আমি যদি বিদেশে যাই তোমার কষ্ট হবে না তো? হবে বই কি। তবে যাব না। না ঠাকুরজি, যেও না। তুমি ওষুধ খেয়ে এখানেই ভালো হও। সুরমা স্নেহ ভরে তার ললাট চুম্বন করল। একদিন সুরমা যজ্ঞদত্তের খাবার সাজাচ্ছিল। যজ্ঞদত্ত তার মলিন কৃশ মুখখানি সতৃষ্ণ চোখে দেখছিল। সুরমা মুখ তুললে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মনে হয় মরলেই বাঁচি। কেন বলতেই সুরমার চোখে জল এলো। ভয় হয়, আর কতদিন এই প্রাণটাকে বয়ে বেড়াতে হবে। বন্দুকের গুলি খেয়ে বনের পশু যেমন মাটি ছেড়ে আকাশে পালাবার জন্য প্রাণপণ লাফিয়ে ওঠে, কিন্তু আকাশ তার কেউ নয়। তাই সেই আশ্রয় শূন্য মরণাহত জীব শেষে চিরদিনের আশ্রয় পৃথিবীকেই জড়িয়ে ধরে প্রাণ ত্যাগ করে। তেমনি ছটফট করে সুরমা প্রথমে আকাশপানে চেয়ে দেখল, তারপর তেমনি করে ভুলুণ্ঠিত হয়ে কাঁদতে লাগলো।
আমাকে ক্ষমা কর, আমি তোমার শত্রু। আমাকে আরো কোথাও পাঠিয়ে দাও, তুমি সুখী হও। তক্ষুনি হয়তো দাসী এসে পড়বে। যজ্ঞদত্ত হাত ধরে তাকে তুলে ধরল, সস্নেহে অশ্রু মুছিয়ে বলল, ছি, ছেলে মানুষই করো না। অশ্রু মুছতে মুছতে সুরমা তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তারপরে একদিন সুরমা বউকে টেনে কাছে নিয়ে বলল, বউ, দাদা কি তোমাকে কখনো কিছু বলেছেন? প্রথমে লজ্জা পেয়ে ও পরে মুখ নত করে বলল, কি আবার বলবেন? তবে তুমি কখনো তার কাছে যাও না কেন? তোমার কি যেতে ইচ্ছে করে না? করে দিদি, কিন্তু যাবার তো উপায় নেই। কেন বউ? তোমার কি মনে নেই? কই না, কিছু তো মনে পড়ছে না। ও, তুমি বুঝি ভুলে গেছো ঠাকুরজি? আমার যে রাক্ষসগণ গো, আর ওনার তো নরগণ। কে বলেছে? উনি পিসিমাকে বলেছিলেন, তাই তো। এই যে মিছে কথা বউ, মিছে কথা? এটা ভয়ানক মিছে কথা বউ। চোখ বড় বড় করে সে সুরমার মুখের দিকে তাকিয়ে রইল। সুরমা বারবার শিউরে উঠল। না না না, আমার একদম বিশ্বাস হয় না, জানো তো, যে উনি মিছে কথা বলবেন। সুরমা আর সইতে পারল না। দুই বাহুর মধ্যে শক্ত করে আলিঙ্গন করে ফুঁপিয়ে কেঁদে উঠল। বউ, আমি মহাদোষী বউ, আমি মহাদোষী। নিজেকে ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে বলল, কেন ঠাকুরজি? তার শুনতে চাও না বউ, আমি বলতে পারবো না। ঝড়ের মতো সুরমা যজ্ঞদত্তের সামনে এসে পড়ল। বউ কেমন করে ঠকিয়ে রেখেছ! উফ, কি ভয়ানক মিথ্যেবাদী তুমি! যজ্ঞদত্ত অর্থ বুঝল না, শুধু কটু কথা শুনতে লাগলো। ওকে সুরো, কৃতবিদ্য তুমি! ছি 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 ছি! তোমার লজ্জা হওয়া উচিত। কি ভেবে বিয়ে করেছিলে? কি ভেবে ত্যাগ করে আছো আমার জন্য? আমার মুখ চেয়ে তুমি প্রতারণাটা করে আসছো। সুরমা, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল আমি? তোমার চেয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে। দাও, আমাকে কোথাও পাঠিয়ে দাও। এক দণ্ড আমি থাকতে চাই না। আমি আর এখানে থাকতে চাই না। ছি! কি বলছো? বলছি তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক। নিমেষে যজ্ঞদত্তের মাথার ভেতর আগুন জ্বলে উঠল। অকারণে মনে হলো তার ভিতরের অন্তরটা বাহির হয়ে তার সাথে যুদ্ধ করতে ডাকছে। সে টেবিলের ওপরে রাখা ভারী রুলার তুলে নিয়ে চিৎকার করে বলল, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী। এই তার প্রায়শ্চিত্ত করছি। বিপুল বলের সঙ্গে যজ্ঞদত্ত নিজের মাথায় ভীষণ আঘাত করল। মাথা ফেটে ছড়ছড় করে রক্ত স্রোত বইল। সুরমা অস্ফুটে ডাকল, তারপর অচৈতন্য হয়ে ভূমিতলে পড়ে গেল। যজ্ঞদত্ত তা দেখল তার সমস্ত মুখ রক্তে ভাসছে। চোখের ভেতর রক্ত ঢুকে
সমস্ত ঝাপসা বোধ হচ্ছে। সে উন্মত্তের মতো বলে উঠল, আর কেন, আর কেন? এই সময় পিছন থেকে কে ধরে ফেলল। ফিরে দেখল স্ত্রী কেঁদে বলল, তুমি? কাঁধের ওপর মাথা রেখে সেও মূর্ছিত হয়ে পড়ল। সুরমা যেমন করে নিচে থেকে উপরে ছুটে এলো, নতুন বধূ তাতে আশ্চর্য ও শঙ্কিত হয়ে নিঃশব্দে পিছনে এসে দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনল, সব কাণ্ড দেখল। অনেকখানি সত্য তার মাথার ভেতরে সূর্যের আলোকের ন্যায় প্রতিভাত হলো। তারও বুক ধরপড়ানি দ্রুত হয়ে আসছিল, চোখের বাইরে কুয়াশার সৃষ্টি হচ্ছিল। কিন্তু সে আপনাকে সামলে নিয়ে বিপদের সময় স্বামীকে কোলে করে বসল। ছয় দিন পরে ভালো করে জ্ঞান হলে সুরমা জিজ্ঞাসা করল, দাদা কেমন আছেন? ভালোই আছেন। আমি একটু দেখে আসবো। কিন্তু উঠতে গিয়ে আবার শুয়ে পড়ল। ও মা, তুমি বড় দুর্বল, তাতে আবার জ্বর হয়েছে। উঠো না গো, ডাক্তার বারণ করেছে যে। সুরমা আশা করল চক্ষুদাতা দেখতে আসবে, বউ দেখতে আসবে। একদিন দুই দিন করে ক্রমে এক সপ্তাহ অতীত হয়ে গেল, তবু কেউ এলো না, কেউ খোঁজও নিল না। জ্বর সেরেছে, কিন্তু বড় দুর্বল। উঠতে চেষ্টা করলে হয়তো উঠতে পারত, কিন্তু বিষম অভিমানে তার শয্যা ত্যাগ করতে প্রবৃত্তি হল না। নিজের মনে ফুলিয়ে ফুলিয়ে কাঁদত, চোখ মুছে ভাবত তাদের আলো ও ছায়ার কাহিনী। দীপ্ত আলো ও গাঢ় ছায়া নিয়ে তারা খেলা আরম্ভ করেছিল। এখন আলো নিভে আসছে, মধ্যাহ্নের সূর্য পশ্চিমে ঝুঁকেছে। গাঢ় ছায়া তাই অস্পষ্ট ও বিকৃত হয়ে প্রেতের মতো কঙ্কাল সার হয়েছে। অজানা অন্ধকারের দিকে সে ছায়া যেন মিশে যাবার জন্য ধীরে ধীরে সরে যাচ্ছে। কেঁদে কেঁদে সুরমা ঘুমিয়ে পড়ল। গায়ের উপর তপ্ত হাত রেখে কে যেন ডাকল, দিদি। এ কি বউ? উঠে বসার চেষ্টা করল। বউয়ের চোখ রক্তবর্ণ, মুখ শুষ্ক, তুই ঠোঁট যেন কালি মাখা। তোমার তোমার এ কি অবস্থা? কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? তুমি আমাকে এ বাড়িতে এনেছিলে, তাই বলতে এসেছি দিদি। আমাকে এবার ছুটি দাও। আমি এবার যাই। কেন দিদি, কোথায় যাবে? নতুন বধূ সুরমার পায়ের উপর মাথা রেখে লুটিয়ে পড়ল। সুরমা দেখল তার দেহ আগুনের মতো উত্তপ্ত। বড় জ্বর হয়েছে। এমন সময় একজন দাসী চিৎকার করে ঘরে ছুটে এলো। দিদি, বউ কোথায় গেল বলো দেখি। ও মা, জ্বরের ঝোঁকে পালিয়ে এসেছেন? আজ 8 দিন বেহুশ হয়ে পড়েছিলেন। মাগো, মাগো, কি করে এলেন গো?
মা 8 দিন জ্বর, ডাক্তার দেখছে? কেউ না দিদি, কেউ না। পরশুদিন সকালবেলাও বৌমা 1 ঘন্টা কলতলায় মাথা পেতে বসেছিলেন। কত মানা করলুম গো, কিছুতেই শুনলেন না। সন্ধ্যার পূর্বে সুরমা চক্ষু দত্তের ঘরে গিয়ে কেঁদে পড়ল। দাদা গো, দাদা, বউ যে আর বাঁচে না। আছে না? কি হয়েছে? একবার আমার ঘরে এসে দেখো দাদা, বউ বুঝে আর বাঁচবে না। 2-3 জন ডাক্তার এসে দেখে বলল প্রবল বিকার। সমস্ত রাত্রি বিফল পরিশ্রম করে তারা ভোরবেলা চলে গেল। সমস্ত রাত্রি চক্ষুদত্ত মাথার শিয়রে বসে রইল। কতবার মুখের কাছে মুখ নিয়ে গেল, বধূ কিন্তু স্বামীকে চিনতে পারল না। ডাক্তার চলে গেলে চক্ষুদত্ত কেঁদে উঠল। বউ একবার চেয়ে দেখো, একবার বলো ক্ষমা খুলে। বউ একবার চেয়ে দেখো, একবার চেয়ে দেখো। পায়ের ওপর মুখ লুকিয়ে অস্ফুটে সুরমা বলল, বউ দিদি, কেন এই শাস্তি দিয়ে গেলে? কে কথা কইবে? সমস্ত মান, অভিমান, তাচ্ছিল্য, অবহেলা সব সরিয়ে দিয়ে সে ধীরে ধীরে অনন্তে মিলিয়ে গেল। বউ দিদি, দাদা কোথায়? কাল তিনি পশ্চিমে চলে গেছেন। ও কবে আসবেন জানি নে, বোধহয় শিগগির আসবেন না। আমি কোথায় থাকবো? সরকার মশাইকে বলে গেছেন, তোমার যত ইচ্ছে টাকা নিয়ে যেখানে খুশি থেকো। সুরমা আকাশ পানে চেয়ে দেখল জগতের আলো নিভে গিয়েছে। সূর্য নেই, চন্দ্র নেই, একটা তারাও দেখা যায় না। পাশে চেয়ে দেখল সে অস্ফুট ছায়াটিও কোথায় সরে গিয়েছে। চারিদিকে ঘন অন্ধকার, বুক ধরফরানি তার যেন বন্ধ হয়ে আসছে। চোখের জ্যোতি ম্লান ও স্থির হয়ে আসছে। দিদি গো, চক্ষু দাদা। তারপর ধীরে ধীরে শুয়ে পড়ল ছায়া দেবী।
শুনলে আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলো ছায়া গল্প অবলম্বনে প্রতুল। আজকের গল্পের সমগ্র পুরুষ চরিত্রে শুভ, সমগ্র মহিলা চরিত্রে সমৃদ্ধি, সাউন্ড ডিজাইনে শুভ, সাউন্ড অ্যাসিস্ট্যান্ট সৃজা, আর্ট ওয়ার্কে রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।